একটা ইমোরাল স্ট্র্যাটেজি দিয়ে ক্লাস শুরু করব। ইমোরাল স্ট্র্যাটেজি, ইমোরাল মানে কি স্যার? অনৈতিক। অনৈতিক স্ট্র্যাটেজিটা হলো আমাদের যখন স্পিকিং টেস্ট থাকে, আপনাদের এতদিন ধরে আমি চিল্লায় বলে আসতেছি যে 5 তারিখে, আগামী মাসের 5 তারিখে আপনার পরীক্ষা থাকলে সেদিন লিসেনিং, রিডিং, রাইটিং এই সিকোয়েন্সে 2 ঘন্টা 40 মিনিট পরীক্ষা হয়ে যাবে। আর এইটা 4 দিন আগে অথবা 4 দিন পরে যে কোনো একদিন 10 থেকে 14 মিনিটের জন্য স্পিকিং টেস্ট হবে, তাই তো? এখন ঘটনা হলো যে যেদিন স্পিকিং টেস্ট থাকে তার আগের দিন অনেককে বলতে শোনা যায় কালকে আমার স্পিকিং ইন্টারভিউ বা কালকে আমার ইন্টারভিউ, এরকম একটা কথা বলতে শোনা যায়। ইমোরাল স্ট্র্যাটেজি যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো জব ইন্টারভিউ এবং আইএলটিএস স্পিকিং টেস্টের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। সেই তফাৎটা বুঝলেই আপনার স্পিকিং টেস্ট অনেক ভালো হবে। জব ইন্টারভিউতে মনে করেন আমি একজন ইন্টারভিউই, যিনি ইন্টারভিউ দিব, আর 3-4 জন ইন্টারভিউয়ার। তো তারা স্বাভাবিকভাবে আমাকে যেসব কোয়েশ্চেন করবে তাদের উদ্দেশ্য থাকবে আমার ওই সাবজেক্ট নলেজ এবং আশেপাশে পুরো আমার পার্সোনালিটি সবকিছু একেবারে ঝালাই করে ফেলার, মানে খুব বাজায় দেখার। আমিও ওখানে খুব একটা ফ্রি, মানে খুব ফ্র্যাঙ্ক এরকম থাকবো নাকি বেশ রিজিড থাকবো? একটু রিজিড থাকবো না, মানে আমার খুব একদম পারলে ইয়েস নো দিয়ে অ্যানসার করতে আমি পছন্দ করব। খুব একটা কথাবার্তা বেশি বলার চেষ্টা করব না। তারপর ধরেন কোনো কিছু যদি না জানি আমি আসলে, তখন আমি বলবো আমি জানি না বা ভুলে গেছি। স্পেশালি কোনোভাবেই তো কোনো কিছু বানায় বলবো না, কারণ বানায় বলতে গেলে আমি জানি যে দ্য ইন্টারভিউয়ার or the interviewers might verify the information that I'm giving, right? এমনকি সিভিতেও যদি আমি এমন কিছু লিখি যেটা আমি করি নাই, বা একজন রেফারেন্স দিই না আমরা, এমন রেফারি দিলাম যিনি আমাকে চিনেন না তেমন ভালোভাবে, তো ইন্টারভিউয়ার প্রত্যেককে কল করে দেখতে পারে, অথবা অমুক কোম্পানিতে আমি অমুক করেছি এটা কথা বললাম খুব, কিন্তু ইন্টারভিউয়ার ওই কোম্পানিতে ফোন করে দেখতে পারে যে আসলেই কি এই লোকটা এমন কিছু কাজ করেছে কিনা। এখন ইন্টারভিউ পুরো প্রসেসটায় একজন ক্যান্ডিডেট সে খুবই রিজিড থাকে, পারতপক্ষে কথাবার্তা মানে খুবই সাবধানে বলে, কি থেকে আবার কি হয়েছে এই জন্য, তাই তো? কিন্তু যদি আপনি আইএলটিএস স্পিকিং টেস্টটাকে একটা ইন্টারভিউ হিসাবে তুলনা করেন বা ইন্টারভিউয়ের সাথে তুলনা করেন, তখনই আপনার পরীক্ষাটা ইন দ্য ভেরি ফার্স্ট প্লেস খারাপ হয়ে যায়। কেন? কারণ আইএলটিএস স্পিকিং টেস্টের মূল উদ্দেশ্যটা কি? আমি কথা বলতে পারি কিনা, স্পিকিং এবিলিটিটা শো করা। টু জাজ ইওর স্পিকিং এবিলিটি ইন ইংলিশ, whether or not you can speak in English or not. এখন আপনি আইএলটিএস স্পিকিং টেস্টে গিয়ে সঠিক অ্যানসার দেওয়ার চিন্তা করলেন, যা অ্যানসার দিবেন সবকিছু সঠিক দিবেন, সত্যি দিবেন এবং ইয়েস নোর মধ্যে দিবেন। আপনি টেস্ট শেষ করে এসে একদম মানে ফুটবলাররা যেভাবে গোল দেওয়ার পর হাঁটু গেড়ে সেলিব্রেট করে, আপনি সেভাবে খুব সেলিব্রেট করলেন যে আমার একদম সব সত্যি অ্যানসার দিয়েছি, সব ঠিক অ্যানসার দিয়েছি, আমার একটাও ভুল হয়নি। স্পিকিং এ 3-4 পাবেন, 9 এর মধ্যে 3-4 পাবেন। কেন? কারণ ওখানে যখন আপনি ইয়েস নো দিয়ে অ্যানসার দিচ্ছেন, তখন এক্সামিনার বুঝতে পারছে না যে আপনার আসলে ইংলিশ স্পিকিং এবিলিটিটা কোথায়, কতদূর। আপনি সবই ঠিক অ্যানসার দিচ্ছেন সত্যি আসলে, কিন্তু এক্সামিনার কিন্তু আপনার ইংলিশ অ্যাসেস করতে পারছে না। ইমোরাল স্ট্র্যাটেজি আমি কি শিক্ষা দিতে চাচ্ছি, আপনারা যারা বুদ্ধিমান তারা কি বুঝে গেছেন? বুঝছেন তো? আমি আর এটা অন দ্য রেকর্ড বলতে চাই না কি বলতে চাচ্ছি। আমি বলতে চাচ্ছি আইএলটিএস স্পিকিং টেস্টের মূল উদ্দেশ্য সত্যি জবাব দেওয়া না, সঠিক জবাব দেওয়া না। যেই কোয়েশ্চেনটা করা হলো সেটা শুদ্ধ ইংলিশে জবাব দেওয়া। বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট, আর কিছু বলবেন না, ঠিক আছে? ওইটা হলো ইমোরাল স্ট্র্যাটেজি। ফলে এই স্ট্র্যাটেজি ফলো করলে তখন আপনার স্পিকিং টেস্টটা স্বাভাবিকভাবে বেশ ভালো হয়। মানে আপনি যখন ওই ইন্টারভিউ পার্সপেক্টিভ নিয়ে যান যে আমার ইন্টারভিউ, আমাকে সব ঠিক জবাব দিতে হবে, ভুল হলে মনে হয় কি না কি, তাহলে কিন্তু আপনার স্পিকিং টেস্টটা ভালো হবে। এখন স্পিকিং টেস্টটা মাত্র 10 থেকে 14 মিনিটের জন্য হয়। এটাতে 3টা পার্ট থাকে। কেমন? পার্ট 1 এ the examiner will ask you some general question, একদম ধরেন আপনার সাথে রিলেটেড, আপনার কি নাম,
আপনি ছাত্র নাকি কাজ করেন, আপনার নেইবার সম্পর্কে বলেন, আপনার ইন্টারেস্ট সম্পর্কে বলেন, আপনার হবি, আপনার যেখানে থাকেন সেই রাস্তাটা একটু বর্ণনা করেন, আশেপাশের এরিয়া, এই সেই নিউজ পেপার পড়েন কিনা, ম্যাগাজিন পড়েন কিনা, এই ধরনের একেবারেই জেনারেল ডিসকাশন আপনার সম্পর্কে। পার্ট 2 তে এটাকে আমরা লং রান ইন্ডিভিজুয়াল বলি। এই পার্ট 2 তে এক্সামিনার আপনাকে একটা কিউ কার্ড দিবে, একটা টপিক। কেমব্রিজের বই থেকে আমি উদাহরণ দিচ্ছি, কেমব্রিজ IELTS 8 ওখান থেকে উদাহরণ দিচ্ছি। Describe a restaurant that you have visited recently. অথবা describe a book that you have read recently. Describe a movie that you have watched recently. Describe a person that you have met recently. Describe a market that you have visited recently. Describe a journey that you have made recently. Etc. একেবারেই সাধারণ, একদম খুবই জেনারেল কথা, জেনারেল টপিক। এমন বলবেন না describe how to make an aeroplane. Describe the quadratic equation. Describe mass marketing, niche marketing. এরকম স্পেশাল কোনো টপিক দিবে না, সাধারণ যেটা সবাই করে। এখন এইটা দেওয়ার পরে, এই টপিকটা আপনাকে দেওয়ার পরে এটার সাথে কিছু কোশ্চেনস থাকবে। এটার পরে ধরেন 3-4টা কোশ্চেন থাকবে। Describe a restaurant you have visited recently. What was the name? কোথায় ছিল রেস্টুরেন্টটা, তুমি কি খেয়েছো, and explain why did you like it. এই ধরনের, ঠিক আছে? এই টপিক দেওয়ার পরে আপনাকে সে একটা সাদা কাগজ দিবে আর পেন্সিল দিবে, দিয়ে বলবে now I'll give you 1 minute or you have 1 minute to think on this topic. You may take notes if you wish. টপিক আপনার সামনে, আপনাকে 1 মিনিট সময় দিয়েছে, একটা কাগজ আর পেন্সিল দিয়েছে, আপনি নোট নেবেন যদি নোট নিতে হয়। কারণ এই 1 মিনিট শেষ হওয়ার পরেই এক্সামিনার আপনাকে 1 থেকে 2 মিনিট সময় দিবে ওই টপিকটার উপর কথা বলার জন্য। ইন্ডিভিজুয়াল লং রান মানে আপনাকে 1 থেকে 2 মিনিট সময় দিচ্ছে ওই টপিকটার উপরে কথা বলার জন্য। সো ওই সময়ের মধ্যে আপনি আপনার অ্যানসারটা একটু তৈরি করে ফেললেন, বুলেট পয়েন্টের নোট নিয়ে ফেললেন। তারপরে এক্সামিনার যখন সময় দেবে আপনাকে, তখন এই 1 মিনিট শেষ হওয়ার পরে এক্সামিনার মাইট টেক ব্যাক দ্য কিউ কার্ড। অনেক সময় কিউ কার্ডটা নিয়ে যায়, আপনার সাথে শুধু নোটটা থাকে যদি কিছু নিয়ে যায়, আবার অনেক সময় নেয় না। এরপরে এক্সামিনার 1 মিনিট শেষ হওয়ার পরে বলবে যে নাও I'll give you 1 to 2 minutes to speak on this topic. Don't worry if I stop you. মনে করেন আপনি 1 মিনিট বা 1.5 মিনিট কথা বলে ফেলছেন, এক্সামিনার আপনাকে থামাই দিল, থামাই দিতে পারো। এইটা শেষ করে পার্ট 3 তে কিছু অ্যানালিটিক্যাল কোশ্চেন করবে রিলেটিং টু দিস পার্ট। ও আপনাদের আবার মনে করায় দেই নিয়মটা, when I speak no questions are allowed. কোশ্চেন আনসার সেশনে আমি যাব। সো এই অ্যানালিটিক্যাল কোশ্চেন পার্টটাতে এক্সামিনার কিছু অ্যানালিটিক্যাল কোশ্চেন করবে আপনাকে রিলেটিং টু দিস পার্ট। পার্ট 2 তে যে টপিক এসেছে সেইটা রিলেটেড কিছু অ্যানালিটিক্যাল কোশ্চেন করবে। পার্ট 2 তে যেমন আমি উদাহরণ দিচ্ছিলাম describe a restaurant that you have visited recently, এটা সংক্রান্ত উদাহরণ আমি কেমব্রিজের বই থেকে দিচ্ছি। Why do you think people go to restaurants when they want to celebrate something? Why do you think people go to restaurants when they want to celebrate something? Some people believe that food in an expensive restaurant is always better than food in a cheap restaurant. Would you agree, disagree, and why? Analytical question to check. আমাকে বলেন তো, is there any absolutely or definitely right answers for these questions? No, it will depend, it will vary from person to person. People have different perception. তো সেখান থেকে মনে করেন আমাকে যদি জিজ্ঞেস করা হতো যে why do you think people go to restaurants when they want to celebrate something, আমি হয়তো বলতাম যে because people go to restaurants when they want to celebrate something because the host doesn't have to worry about anything but the bill. অথবা আপনি হয়তো বলতে পারতেন যে there are 3 main reasons why people go to restaurants, because the guests can have variety of menu, the host can give them a different environment,
Number 3, there may be space shortage at the host's house. এটা আপনার উপর, যে যেমনে খুশি তেমনি অ্যান্সার দিবেন, এটা আপনার পারসেপশনের উপর, আপনি কিভাবে অ্যানালাইজ করেন সেটাকে, কিভাবে আপনি অ্যান্সার দেন, বুঝছেন? আচ্ছা, এরপরে ধরেন ওই দ্বিতীয় কোশ্চেন যদি আমাকে জিজ্ঞেস করতো যে some people believe that food in an expensive restaurant is always better than food in a cheap restaurant, would you agree? তো ধরেন আমি এভাবে হয়তোবা অ্যানসার দেওয়ার চেষ্টা করতাম যে first I need to know the definition of the term better. If better, you're speaking better in terms of taste. Questionটা বুঝছেন তো, যে food in an expensive restaurant is always better than food in a cheap restaurant. তো আমি বলছি যে আমাকে জানতে হবে better কি হিসাবে, if you are talking in terms of taste, তাইলে I would disagree, because এমনও হতে পারে অনেক সস্তা হোটেলে অনেক টেস্টি খাবার, people have different taste buds, তাই না? এক একজনের এক রকম পছন্দ। হ্যাঁ, if you're talking in terms of hygiene, facilities, amenities, sophisticatedness, হ্যাঁ তখন হয়তো বা I have to agree with this. However, I would not agree with the term always. More likely, হ্যাঁ তারা better, ঠিক আছে। আবার if you are talking about in terms of price, তখন হয়তো আমাকে বলতে হবে যে অনেক এক্সপেন্সিভ রেস্টুরেন্ট unnecessarily reasonable price রাখে না আর কি, খামাখাই এই প্রায় এই ভ্যাট, তারপরে ভ্যাট তো খামাখা না, ওই সার্ভিস চার্জ, ইদানিং নতুন একটা ইয়ে শুরু হয়েছে, সার্ভিস চার্জ এই সেই এইভাবে করে দাম বাড়ায় দিয়েছে, pretty expensive, এরকম আর কি। এখন এটা আমার অ্যানালাইসিস, এখন আপনারটা অন্যরকম হতে পারে, ঠিক আছে? ঘুমায় যান না কিন্তু। এখন এই যে তিনটা পার্ট সে আপনাকে জিজ্ঞেস করছে কোশ্চেন, ফার্স্ট পার্টটা যখন আমরা সাধারণত বলি ফার্স্ট পার্টের মেইন মিশনটা থাকে আইস ব্রেকিং, বুঝেন? আইস ব্রেকিং, just to make the environment comfortable for both the examiner and the examinee. বুঝছেন? তারপরে এই লং রান পার্টের মিশনটা থাকে how well a candidate can elaborate an answer without repeating idea. How well a candidate can elaborate an answer on a given topic without repeating the idea. এটা কিন্তু খুব জরুরি পয়েন্ট, without repeating the idea, কারণ আমাদের যখন দেখা যায় আপনারা মনে করবেন হয়তো যে 2 মিনিট এটা আবার কেমন কি, কিন্তু যেই মাত্র এখানে দাঁড়া করে দেব 2 মিনিট কথা বলার জন্য, তখন দেখবেন যে কি অবস্থা হয়, করতে করতে অবস্থা খারাপ, একই জিনিস বারবার বলতেছেন, কিছু করে দাঁড়া করো, বুঝছেন? তো এই জন্য রিপিটেশন হবে না। আচ্ছা, পার্ট 3 এর মিশনটা থাকে হাউ ওয়েল আ ক্যান্ডিডেট ক্যান অ্যানালাইজ এন্ড প্রেজেন্ট। কারণ ধরেন আমরা মনে মনে হয়তো অনেক সুন্দর অ্যানালাইসিস করে ফেলি, খুবই সুন্দর অ্যানালাইসিস থাকে, কিন্তু সেটাকে প্রেজেন্ট করার জন্য যে ইংলিশটা দরকার সেটা হয়তো আমাদের কাছে নাই, বা গুছায় প্রেজেন্ট করার জন্য যে ইংলিশটা দরকার সেটা আমাদের কাছে নাই। এখন এই তিনটা পার্টে আপনি যেই মুহূর্ত থেকে কথা শুরু করবেন তখন থেকে একদম শেষ পর্যন্ত এক্সামিনার আপনার মধ্যে 4টা জিনিস দেখবে, rather than your intelligence, appearance, and body language. অনেককেই দেখা যায় সেদিন ব্রাইডাল সাজ দিয়ে যায়, মানে খুব সেজে গুজে বিউটি পার্লারের বিজনেস সেদিন খুব বেড়ে যায়, সেদিন যত সেজে গুজেই যান আপনি কোনো লাভ নেই। এক্সামিনার আপনার মধ্যে 4টা জিনিস খালি দেখবে, সেই 4টা জিনিস কি? ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স, লেক্সিক্যাল রিসোর্সেস, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, প্রোনাউন্সিয়েশন। ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স, এই 4টা ক্রাইটেরিয়ার উপরেই মার্ক হবে, এবং এই 4টা ক্রাইটেরিয়া প্রত্যেকটাতে 9 এ করে মার্ক হবে, এবং এইগুলো রেফারেন্স করে আসবে আপনার ওভারঅল স্পিকিং এর ব্যান্ড স্কোরটা। আচ্ছা, এখন আমি এই এক একটা জিনিস নিয়ে 2-4 মিনিট করে একটু আলোচনা করতে চাই যে ফ্লুয়েন্সি মানে কি আসলে, বা কিরকম কি। মানে এখানে একটা খুব চমৎকার ধারণা আছে মানুষের মধ্যে, যে চমৎকার অনেকে ভুল ধারণা, যে ফ্লুয়েন্সি মিন্স টু বি ফাস্ট।
একজন যদি ফ্লুয়েন্ট হতে হয় তাহলে কি হতে হবে? ভেরি ফাস্ট, which is absolutely wrong. আপনি ফ্লুয়েন্ট এটা কিভাবে বোঝা যাবে? যখন you can or you are maintaining a stable pace throughout the speech. বুঝছেন? মনে করেন আপনি যখন ইংলিশে আমরা সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স চিনি এগুলো। কম্পাউন্ড সেন্টেন্স কি? আমাদের ইংলিশে 7টা কোঅর্ডিনেটিং কনজাংশন আছে যেটাকে আমরা ফ্যান ভয়েস দিয়ে মুখস্থ করতাম ছোটবেলায়। ফ্যান ভয়েস, ফর, এন্ড, নট, বাট, অর, ইয়েট, সো। এই 7টা মাত্র কোঅর্ডিনেটিং কনজাংশন আছে, কোঅর্ডিনেটিং কনজাংশন। এগুলো দিয়ে 2টা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যখন যুক্ত হয় এটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলি, সরি কম্পাউন্ড সেন্টেন্স বলি। কমপ্লেক্স সেন্টেন্স কি? কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, এইটার আন্ডারে 2 বা ততোধিক ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে যেগুলো সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হবে। সাবঅর্ডিনেট কনজাংশনের লিস্ট আবার একটু বল। তো দেখা গেল আপনাকে যখন কোনো বিষয়ে কথা বলতে দেওয়া হচ্ছে তখন আপনি সিম্পল সেন্টেন্স বেশ দ্রুত বলেন। সিম্পল সেন্টেন্স যখন বলছেন ইউ ক্যান স্পিক ওয়েল। আবার যেই মাত্র আপনি একটু কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের দিকে যাচ্ছেন তখন আপনার কথা, আপনার যে নরমাল পেস সেটা নেমে যায়, সেইটা আপনার ফ্লুয়েন্সির সমস্যা। কিন্তু ফ্লুয়েন্সি বা আপনাকে যদি ফ্লুয়েন্ট হতে হয় ইট ডাজ নট নেসেসারিলি মিন যে ইউ হ্যাভ টু স্পিক ভেরি ফাস্ট। এই ব্যাপারটা বুঝছেন? ফ্লুয়েন্সি এক একজনের ক্ষেত্রে এক এক রকম। মনে করেন কেউ স্বভাবতই একটু স্লো পেসে কথা বলে, সেটা তার ফ্লুয়েন্সি। কোনো মানুষদের দেখবেন যে স্বভাবত খুব দ্রুত কথা বলে, এটা তাদের ফ্লুয়েন্সি। তার ওই ন্যাচারাল ফ্লুয়েন্সিটা থেকে, তার ওই স্টেবল পেসটা থেকে সে যখন ড্রপ করবে সেটা তার ফ্লুয়েন্সি এফেক্ট হবে। বুঝছেন? কোহেরেন্স মানে কি কেউ জানেন? ভেরি গুড, সংযুক্তি। এটাকে আমি এভাবে লিখতে পারি, লজিক্যালি কানেক্টেড আইডিয়াস। এটার উদাহরণটা এভাবে দিয়ে থাকি আমি সাধারণত। একটা লোক ব্রিটেনে জন্মগ্রহণ করলো, সে জন্মগতভাবে ব্রিটিশ এবং পরবর্তী পর্যায়ে সে ইংলিশের প্রফেসর হলো, মনে করেন ইংলিশের প্রফেসর। তো তার ইংলিশ তো অসাধারণ, সে ব্রিটিশ, আবার পড়াশোনা করেছে ইংলিশে, ইংলিশের প্রফেসর, সে অবশ্যই ফ্লুয়েন্ট। এখন মনে করেন 70 বছর বয়সে সে পাগল হয়ে গেল। এখন যখন সে কথাবার্তা বলবে তখন সেসব কথাবার্তা কি ফ্লুয়েন্ট হবে না? কিন্তু কোহেরেন্স থাকবে না তার কথাবার্তার মধ্যে, কথাবার্তার আগামাথা নাই। এটার নাম হচ্ছে কোহেরেন্স। আপনি ফ্লুয়েন্ট হলেই হবে না, আপনার কথাবার্তার একটা লজিক্যাল প্রোগ্রেশন থাকতে হবে। বুঝছেন? লেক্সিক্যাল রিসোর্সেস মানে কি? ভোকাবুলারি। জি, রেঞ্জ অফ ইওর ভোকাবুলারি, রেঞ্জ অফ ইওর ভোকাবুলারি। এখন এইটা শুনেও অনেক ক্যান্ডিডেটরা লাফলাফি শুরু করে কঠিন কঠিন দাঁত ভাঙা কিছু শব্দ শেখার পিছনে, ওয়ার্ড লিস্ট নিয়ে বসে মুখস্থ টুস্থ করে অস্থির করে ফেলে, এই ধরনের অবস্থা। কিন্তু আমি ইন জেনারেল কথাটা বলছি, আমি এটার এক্সেপশন কিছুক্ষণ পরেই বলবো। ইন জেনারেল বলছি, আপনারা এখানে সবাই এইচএসসি, এ লেভেল অর ইকুইভ্যালেন্ট পার হয়ে এসেছেন না? এই পর্যন্ত পার হলে যে সমস্ত ওয়ার্ড স্টক আপনার থাকা উচিত, থাকা দরকার, থাকার কথা, সেই সব ওয়ার্ড স্টক আপনার আছে। যে কোনো টপিকেই মোটামুটি আপনি সাবলীলভাবে কথা বলতে পারার জন্য যেসব ওয়ার্ড স্টক থাকা দরকার সেগুলো আছে আপনার। আমাদের জন্য লেক্সিক্যাল রিসোর্স আমরা মনে রাখবো যে যে কোনো টপিক আমাকে দেওয়া হোক সেটার উপর আমার যে ওয়ার্ড স্টক আছে অলরেডি সেটা দিয়ে সাবলীলভাবে কথা বলে যাও। আমাদের অনেকেরই শব্দ জানা আছে কিন্তু প্রয়োজনের সময় আসে না মুখে, এখানে এসে আটকা যায়। ফলে আমাদের ক্ষেত্রে আমি বলছি, আমি ধরে নিচ্ছি আপনারা সবাই খারাপ, মানে আপনারা কথা বলতে পারেন না, ধরে নিলাম। সেই ক্ষেত্রে বলছি, মনে করলাম ধরলাম যে আপনারা সবাই 6.57 এরকম ক্যান্ডিডেট। সেই ক্ষেত্রে আপনারা যখন কথা বলবেন এইটা খেয়াল রাখবেন, নতুন নতুন শব্দ শেখার চাইতে যা শব্দ আমার স্টকে আছে তা দিয়ে ফ্লুয়েন্টলি যে কোনো বিষয়ের উপর কথা বলতে পারবেন। তবে এইটার এক্সেপশনটা কেমন?
একটা ক্যান্ডিডেট মনে করেন সে 7.5 বা 8 পাওয়ার যোগ্য, তাকে আমি তো অবশ্যই বলবো যে তুমি একটু সিনোনিম শিখো, একটু ফ্রেজাল এক্সপ্রেশন শিখো, একটু কলোকুয়াল এক্সপ্রেশন শিখো, একটু ইডিয়মস শিখো। এই শব্দটা দেখেছেন কখনো? দেখেছেন কি মানে এটা? হ্যাঁ, এটা যদি আমি এভাবে লিখি হবে না? এটা হচ্ছে ফ্রেজাল এক্সপ্রেশন, এটা মেইন ভার্ব, এটা ফ্রেজাল ভার্ব। আবার ফ্রি এই শব্দটার অনেকগুলো সিনোনিম আছে না? ডগস রোর অর ডু ডগস বার্ক, বলেন তো বার্ক কেন রোর হবে না কেন? রোল লায়ন আচ্ছা, আমি তার সাথে বিয়ে করব, আমি তার সাথে বিয়ে করব, আই উইল গেট ম্যারিড উইথ হার, তাই না? আচ্ছা, আই এম গোইং টু গেট ম্যারিড উইথ হার, কি উইথ হবে না টু হবে, তাই না? আচ্ছা, অলদো উইথ মনে হয় যেন তার সাথেই তো বিয়ে করব, কেমন ভালো লাগছে। এখন আমি বলতে যাচ্ছি কিছু এক্সপ্রেশন আছে যেগুলোকে আমরা কলোকুয়াল এক্সপ্রেশন বলি। আপনারা নেইলড ইট শুনছেন? নেইলড ইট, ইউ হ্যাভ নেইলড ইট। আইল কল ইউ স্ট্রেট ব্যাক, রাইট অ্যাওয়ে, এগুলো শুনছেন? স্ট্রেট ব্যাক, রাইট অ্যাওয়ে, এগুলো মানে কি? শীঘ্রই, ভেরি সুন, তাই না? আচ্ছা, ইওর আইডিয়া ইজ স্পট অন, মানে খুবই চমৎকার, বেস্ট, ইওর আইডিয়া ইজ দি বেস্ট। এই যে শব্দগুলো, এই যে স্পট অন, রাইট অ্যাওয়ে, কি স্ট্রেট অ্যাওয়ে, এই সেই বললাম, এগুলোকে কলোকুয়াল এক্সপ্রেশন বলে। হ্যাঁ, এগুলো একসাথে শব্দ ব্যবহৃত হয় কিন্তু মানে আরেকটা হয়তো। ইডিয়মস ছিলেন? ইডিয়মস একটা উদাহরণ দেন তো। ইডিয়মস, ইডিয়মস Boat from the boat. Crocodile tears. নেপলি ডগ কাট ইওর, Crocodile. আচ্ছা আমি তো জানি না তেমন। তো এখন ঘটনা হলো যে এই যে আমি ওই ছেলেটাকে বা ওই মেয়েটাকে, ওই ক্যান্ডিডেটকে, তাকে আমি দেখছি যে সে 7.5 পেতে পারছে, তখন আমি তাকে বলবো না তুমি একটু এগুলোর সিনোনিম শিখো, এগুলো একটু ফ্রেজাল এক্সপ্রেশন শিখো, একটু কলোকুয়াল এক্সপ্রেশন শিখো, তুমি একটু ইডিয়মস এগুলো যোগ করার চেষ্টা করো যেগুলো নেটিভ স্পিকাররা করে। কিন্তু ইন জেনারেল যেই ছেলেটা বা যেই মেয়েটা 6.5 পেতেই তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তাকে কি আমি এগুলো বলবো যে এত উপরের শব্দ শিখো? বুঝছেন না? বুঝছেন কি বলছি? আচ্ছা, আরেকটা বিষয় হলো লেক্সিক্যাল রিসোর্সের, যে এখন ওই ছেলেটা বা ওই মেয়েটা যে কিনা ভালো, আমি তাকে শিখতে বলছি আরো, সে করলো কি শব্দ শিখলো বটে, ভালো ভালো নতুন নতুন শব্দ শিখলো, কিন্তু সে কনটেক্সট অনুযায়ী ব্যবহার করতে পারলো না, তাহলে কিন্তু মার্ক কমে যাবে, বেড়ে যাবে। এই ক্ষেত্রে একটা খুব সিলি একটা উদাহরণ দেই আমি, সেটা হচ্ছে ল্যাট্রিন শব্দটা শুনছেন কখনো? এখন একজন এখানে এসে দৌড়ায় বললো ভাই ল্যাট্রিনটা কোন দিকে, আমাকে তাড়াতাড়ি বলুন, অবস্থা খারাপ। আমরা সবাই তার উপর খুব হাসাহাসি করবো যে কি অবস্থা, অথচ ল্যাট্রিন শব্দটা কি এক্সিস্ট করে না? ল্যাট্রিন শব্দটা এক্সিস্ট করে, কিন্তু তার প্রয়োগে ভুল হয়েছে না। এই আবার ধরেন একদিন একজন আমার বাসায় এসে, মনে করেন নাসিম সাহেব আসলেন আমার বাসায় এসে, আমার ছোট ভাই গেট খুললো, তো উনি বললেন যে আমি অমুক জায়গার চেয়ারম্যান, তো রাশাদ দেখা করবো। আমার ছোট ভাই, আচ্ছা ঠিক আছে। যখন দেখা হলো তখন নাসিম সাহেব আমাকে জিজ্ঞেস করলেন, রাশাদ ইজ দেয়ার এনি বাথরুম ইন ইওর হাউস? তখন আমার ছোট ভাই হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাচ্ছিল, আর ওই ফেলবে। তো ও বলে যে কি অবস্থা একটা চেয়ারম্যান, এটা জিজ্ঞেস করলো কিছু যে আর ইজ দেয়ার এনি বাথরুম ইন ইওর হাউস? আমি তখন ওকে থামাই দিয়ে বললাম, his question was absolutely right, because bathroom is such a room where there is a bathtub in it and people use it only for bathing. In an ideal English house, bathroom is such a room where there is a bathtub in it and people use it only for bathing. বাংলাদেশে প্রত্যেকটা হাউসে কি বাথরুম আছে? এই জন্য সেটা জিজ্ঞেস করছে। তাহলে তার কোয়েশ্চেনটা ঠিক ছিল না, আমার ভাই বুঝতে ভুলেছে।
শব্দ খালি শিখলেই হবে না, এটা বোঝাতে চাচ্ছি। শব্দ শিখে আপনি খালি লাফালাফি করলেই হবে না, এটা প্রত্যেকটার কনটেক্সট ঠিক রেখে রেখে ইউজ করতে হবে। আমি তাকে হয়তো অ্যানসার দিতাম যে স্যার there is no bathroom in my house but you can of course take a shower, there is a toilet. টয়লেট এমন একটা রুম যেখানের মধ্যে কি থাকে, একটা হাই প্যান বা লো কমোড, একটা বেসিন, একটা আয়না, আর আমাদের দেশে শাওয়ার। এখন আমার জিজ্ঞেস করেন স্যার বালতি থেকে পানি নিয়ে গোসল করে ইংলিশ জানি না, বুঝছেন? তো বিভিন্ন রকম ব্যাপার আছে না। আপনাদের আরো যারা ইংলিশ পড়েছেন তারা জানেন মুচকি হাসি, অট্ট হাসি, দম্ভ ভরে হাসি, বিদ্রূপের হাসি, তাচ্ছিল্যের হাসি, এগুলোর এক একটা ইংলিশে আলাদা আলাদা। খালি স্মাইল বললেই হলো না, লাফ বললেই হলো। পায়চারি করা, দম্ভ ভরে হাঁটা, ক্লান্তিতে হাঁটা, এগুলো এক একটা শব্দ আছে না? ফলে আপনি খালি শব্দ শিখলেই যেমন হবে না, শব্দের সঠিক প্রয়োগ জানতে হবে, আবার শব্দের প্রয়োগের সাথে সাথে সেটার কনটেক্সট, ওইটাই প্রয়োগ এসে যায় কথাটা, যে কনটেক্সটটা ঠিক রাখতে হবে। ঠিক রেখে যদি কথা না বলেন তাহলে এক্সামিনার কিন্তু আপনার মার্ক কমায় দেবে, বুঝছেন? তাহলে লেক্সিক্যাল রিসোর্স হচ্ছে আমার শব্দের রেঞ্জ কতদূর এবং অ্যাপ্রোপ্রিয়েটলি আমি ব্যবহার করছি কিনা, অ্যাপ্রোপ্রিয়েসিসটা দেখা হবে। আচ্ছা, এবার আসেন গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকিউরেসি। এইখানে বেসিক কথা হলো, বেসিক লেভেলের, সেটা হচ্ছে বেসিক যে তিনটা ফর্ম অফ টেন্স আছে না, সিম্পল পাস্ট, সিম্পল প্রেজেন্ট, সিম্পল ফিউচার, সেইগুলোতে আপনি কোনো ভুল করতে পারবেন না। বেসিক তিনটা যে টেন্স আছে, সিম্পল পাস্ট, সিম্পল প্রেজেন্ট, সিম্পল ফিউচার, এটাতে কোনো ভুল করতে পারবেন না। কেমন? সেটা হলো আপনাকে বলতে বলা হলো describe a restaurant that you have visited recently বা describe a book that you have read recently, এই পুরো কথাটা কোন টেন্সে হবে? পাস্ট টেন্সে হবে না? এই প্রত্যেকটা ভার্বের ক্ষেত্রে আপনি যদি এই সিম্পল পাস্টে ভুল করেন সেটা একটা মেজর ভুল গ্রামারে। এবার আসেন আরেকটু ইন্টারমিডিয়েট লেভেলে, এটা ছিল একদম বেসিক লেভেলের কথা, এটা আপনি করতেই পারবেন না, ভুল করতেই পারবেন না। ইন্টারমিডিয়েট লেভেলে একটা কথা হচ্ছে যে এখন প্রত্যেকটা এই যে তিনটা টেন্সের মধ্যে আবার চারটা করে ভাগ আছে না, মোট 12টা। এখন আপনি যখন ওগুলো ইউজ করে কথা বলছেন, আপনি বেসিক তো তিনটাতে ভুল করতেই পারবেন না, কিন্তু যখন ওগুলো ইউজ করে কথা বলছেন তখন রেঞ্জটা দেখা হবে আপনার, যে কি আপনার গ্রামারের রেঞ্জ কত এবং সেটা আবার অ্যাকিউরেট কি। এই ক্ষেত্রে একটা উদাহরণ আমার এভাবে দেওয়া যায়, যে মনে করেন আমাকে স্যার জিজ্ঞেস করলেন হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু, আমি বললাম I am a teacher বা I teach। ব্যারিস্টার স্যার জিজ্ঞেস করলেন যে what do you teach, আমি বললাম I teach O and A level economics। অথবা ধরেন আমি শুধু বললাম I teach economics। এখন ইকোনমিক্স তো আবার অনেক জায়গায় আছে, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে। তখন আরেকজন জিজ্ঞেস করলো যে কোথায়, মানে কোথায় পড়ান বা কি কোথায়, তখন আমি বললাম I teach O and A level economics। তখন আরেকজন জিজ্ঞেস করলেন যে কোথায়, কোন স্কুলে, তখন আমি বললাম I teach in Ebenezer International School। আরেকজন বললেন যে কোথায় সেটা, আমি বললাম it's in বসুন্ধরা। আরেকজন জিজ্ঞেস করলেন যে কত বছর ধরে পড়ান, তখন আমি বললাম I have been teaching for 3 years now। এখন এই সমস্ত কোয়েশ্চেন 6টা 7টা 5টা যাই কোয়েশ্চেন হলো, এইটার উনার একটা কোয়েশ্চেনের জবাব আমি এভাবে দিতে পারতাম I have been teaching O and A level economics in Ebenezer International School which is in Bosundhara for last 3 years। বললো না সবগুলো আনসার। একটা তো হলো সিম্পলে ভুল করা যাবে না, আবার হচ্ছে আপনি যখন রেঞ্জ ব্যবহার করছেন সেটাতে ভুল তো করা যাবে না, আবার সেটা কত অনেকগুলো ইনফরমেশন একসাথে ভরা যায় যখন আপনি ডিফারেন্ট রেঞ্জ ব্যবহার করেন। এর উপরে যদি এখন আপনি এটাকে কম্পাউন্ড সেন্টেন্স বানান, কমপ্লেক্স সেন্টেন্স বানান, আরো ভালো, বুঝছেন? তবে এখানে একটা কি নোট হলো যে আমরা যখন যে কোনো ভাষায় স্পোকেন ফর্ম, মানে স্পোকেন ফর্মে কথা বলি, তখন কি আমরা খুব মনোযোগ দিয়ে গ্রামারের ব্যাপারটা খেয়াল রাখি না। ফলে IELTS স্পিকিং টেস্টেও গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকিউরেসি আমি বলতে পারি যে এই 4টা ক্রাইটেরিয়ার মধ্যে ইজ দ্য লিস্ট ইম্পর্টেন্ট। A candidate who gets a 7 out of 9 in grammatical range and accuracy is not 100% grammatically correct. তাই বলে বেসিক ভুল করলে আবার হবে না, 7 পাবেন, ঠিক আছে? ফাইনালি যেটা নিয়ে আপনারা খুব হাসাহাসি করেন আমাদের একটা অনেক ভালো লোকের উপর, সেটা হচ্ছে প্রনাউন্সিয়েশন।
প্রোনাউন্সিয়েশন, এইখানে একটা কথা চলে আসে অ্যাকসেন্ট, প্রোনাউন্সিয়েশনের সাথে সাথে একটা কথা চলে আসে অ্যাকসেন্ট, কিন্তু ওইটা নিয়ে আমরা বেশি মাতামাতি না করে আমাকে এই শব্দটা উচ্চারণ করে দেখান, এই অক্ষরটা। আচ্ছা, কেউ বলছেন এখানে জেড, কেউ বলছেন জি। আপনারা সবাই এত বড় বড় মানুষ, আমি কার কথা ফেলি? আচ্ছা, এই শব্দটা উচ্চারণ করে দেখান। রুটার। রুটার, কেউ বলছেন রুটার, কেউ বললেন রাউটার। কি করি আমি? এই শব্দটা উচ্চারণ করেন। কেউ বলছেন ভাজ, কেউ বলছেন ভেজ। কি করি? ইদার। কি করবো আমি এখন? এগুলো তো গেলই, এবার আসেন এটা দেখেছেন? না, আমি বানানগত পার্থক্য বলবো। আচ্ছা। ব্রিটিশ আমেরিকান। আচ্ছা, এই যে সমস্ত উচ্চারণ আপনারা যা করলেন এগুলো প্রত্যেকটাই ঠিক, কিন্তু শুধু পার্থক্য হচ্ছে কোনটা ব্রিটিশ কোনটা আমেরিকান। ফর এক্সাম্পল, জি উচ্চারণ করবে আমেরিকানরা, জেড উচ্চারণ করবে ব্রিটিশরা। এই কালার বানান লিখবে ব্রিটিশরা, এই কালার বানান লিখবে আমেরিকান। ফলে আপনার প্রত্যেকটা শব্দের উচ্চারণ, as long as উচ্চারণ কারেক্ট in any form, it's okay, you are good to go. এটা হচ্ছে আবারও সেই ইন জেনারেল কথা বললাম। কিন্তু অ্যাডভান্স লেভেলের কথা হলো, যখন ধরেন আমি দেখছি যে আপনি 7 এর উপরে পাওয়ার যোগ্যতা আছে আপনার মধ্যে, তখন কি আমি চাইবো না যে why aren't you following a particular accent, particular pronunciation? আমি চাইবো না এটা আরো বেশি ভালো করার জন্য? অফ কোর্স। সো প্রথম অবস্থায় আপনি মোটেই এই সব অ্যাকসেন্ট এবং এই উচ্চারণগত পার্থক্য নিয়ে মাথা ঘামাবেন না। প্রথম অবস্থায় আপনার সমস্ত কনসেন্ট্রেশন থাকবে আমার যা স্টকে শব্দ আছে সেটা গ্রামাটিক্যালি ঠিক রেখে আমি কতটা ফ্লুয়েন্টলি কথা বলতে পারি, এটা থাকবে আপনার প্রথম। এরপরে আপনি পারছেন, ভালো করছেন, তখন আস্তে 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 আপনি একটা জিনিস ভালো করবেন, উন্নত। এটার একটা উদাহরণ এভাবে দিই যে আপনার বাসার পাইলিং বুঝেন, পাইলিং ফাউন্ডেশন বাসার বাড়ি। এখন আপনার পাইলিং আর ফাউন্ডেশন ঠিক নাই, আপনি বলছেন এই 7 তলা বাড়ি বানাই ফেলো, আমার ইন্টেরিয়র ডিজাইনিং আসতেছে, ইন্টেরিয়র ডিজাইনিং করতে হবে। এখন আপনার বাসার ফাউন্ডেশন ঠিক নাই, আপনি 7 তলা উঠে ফেললেন, থাকবে ওই বাড়ি টিকবে? বুঝছেন না? তো আপনার অবস্থা হচ্ছে আপনি ইংরেজিতে একটা সেন্টেন্সও বলতে পারছেন না, কিন্তু তার আগে আপনি ফোনেটিক্স নিয়ে খুব বেশি আপনি অস্থির। আপনি উচ্চারণ করতে চান, এটা সিএটি ক্যাট না, এটা খুব খ্যাত উচ্চারণ, এটা সিআই থাই খ্যাট, এইভাবে করছে আপনি, তো হইলো? অবশ্যই একটা পর্যায়ে আপনি পারফেকশনের জন্য